আসসালামু আলাইকুম ক্লাস 5 কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, তাই না? অনেক দিন পর দেখছি আমরা। আমার খুব ইচ্ছে করে তোমাদের সাথে স্কুলে ক্লাসরুমে ক্লাস নিতে। আমি তোমাদের হুমায়রা মিস এই মুহূর্তে বসে আছি তোমাদের পঞ্চম শ্রেণীর ক্লাসরুমে। আমরা এ পর্যন্ত অধ্যায় 4-এর পাঠ 4 পর্যন্ত পড়েছি। আজকে আমরা অধ্যায় 4-এর পাঠ 5 পড়ব এবং অধ্যায় 4 শেষ করে নেব। ঠিক আছে? তাহলে আমাদের আজকের পাঠ কি? আমাদের আজকের পাঠ হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 4 অর্থাৎ আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প এর পাঠ 5। পাঠ 5-এ কি আছে? বৃহৎ শিল্প ও কুটির শিল্প। বৃহৎ শিল্প ও কুটির শিল্প। এখন আগে বুঝতে হবে বৃহৎ শিল্প কি আর কুটির শিল্প কি। বৃহৎ শিল্প হচ্ছে যেই শিল্পগুলো করতে আমাদের অনেক বেশি মূলধনের প্রয়োজন হয়, ঠিক আছে? সেটা হচ্ছে বৃহৎ শিল্প। আর কুটির শিল্প কি? যেগুলো করতে আমাদের অল্প মূলধনে হয়ে যায়। মূলধন মানে কি? টাকা, ঠিক আছে? আমাদের অল্প মূলধনে হয়ে যায় এবং আমরা অনেক সময় বাড়িতে বসেই করতে পারি। সেগুলো হচ্ছে কি? কুটির শিল্প। তো আমাদের এখানে কি লেখা আছে বৃহৎ শিল্প আর কুটির শিল্প সম্পর্কে? বাংলাদেশের অর্থনীতিতে বৃহৎ শিল্প ও কুটির শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হ্যাঁ, আমরা একটু পরে দেখব আমাদের বৃহৎ শিল্প কী নিয়ে কথা বলছে আর সেগুলো কিভাবে আমাদের উপকার করছে, কিভাবে আমাদের অর্থনীতিতেও অবদান রাখছে। বাংলাদেশের কিছু কিছু কারখানায় বিপুল পরিমাণে পণ্য উৎপন্ন হয়, ঠিক আছে? আবার কিছু কিছু কারখানা আছে যেখানে স্বল্প পরিমাণে স্থানীয়ভাবে অর্থাৎ এলাকা ভিত্তিক, যেমন নারায়ণগঞ্জ হলে নারায়ণগঞ্জেই মানুষরাই পাবে, ঠিক আছে? যেমন মানিকগঞ্জ হলে মানিকগঞ্জের মানুষজনই পাবে, কুমিল্লা হলে কুমিল্লার মানুষজনই পাবে, ঠিক আছে? তো এরকম অল্প পরিমাণে কিছু পণ্য উৎপন্ন হয়। তাহলে আমরা কি দেখছি? কিছু কিছু কারখানা বিপুল পরিমাণে অনেক বেশি হয়, তারা সারা বাংলাদেশকে সাপোর্ট দিয়েও বাড়তিটা কী করে বাইরে রপ্তানি করে। আবার কিছু কিছু আছে কি অল্প অল্প করে তৈরি করে। তো এখন আমরা বৃহৎ শিল্পটা দেখি। আমি ক্যামেরাটা ফিক্স করে নেই। তো দেখো বৃহৎ শিল্প সম্পর্কে কি বলছে। বাংলাদেশে যে সকল বৃহৎ শিল্প রয়েছে তার মধ্যে আছে সার, সিমেন্ট, ঔষধ, কাগজ, চিনি ইত্যাদি উল্লেখযোগ্য। উল্লেখযোগ্য মানে এই কয়েকটা বড় বড়, এরকম বড় বড় আরও অনেক আছে, ঠিক আছে? তো এই যে সার, সিমেন্ট, ঔষধ, কাগজ, চিনি এগুলো আমাদের জন্য কি উল্লেখযোগ্য, মানে এটা নিয়ে আমাদের পাঠটা এখন কি করছে? আলোচনা করছে, যেগুলো না জানলেই নয়। বাংলাদেশের ফেঞ্চুগঞ্জ, ঘোড়াশাল, আশুগঞ্জ, চট্টগ্রাম, তারাকান্দি প্রভৃতি স্থানে সার কারখানা আছে। সার তো আমরা চিনি, তাই না? গাছের জন্য দেয়া হয়, তাই তো? এই যে সারের কারখানা কোথায় কোথায় আছে? ফেঞ্চুগঞ্জ, ঘোড়াশাল, আশুগঞ্জ, চট্টগ্রাম, তারাকান্দি। সার কেন দরকার? এতগুলো কারখানা কেন দরকার? কারণ বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, তাই না? অনেক ফসল হয় এখানে। এই যে ফসলগুলো হয় এগুলো আরও ভালো ফসল হওয়ার জন্য, জনসংখ্যা যেভাবে বাড়ছে এগুলোর ফলন আরও বৃদ্ধি করার জন্য কী করতে হয়? জমিতে সার দিতে হয়, জমিকে আরও উর্বর করার জন্য সার দিতে হয়। তো এই সারটাই আমাদের বাংলাদেশে তৈরি হয় এতগুলো জায়গায়। আমাদের এতগুলো সার কারখানা থাকা সত্ত্বেও আমাদের কিন্তু কিছু সার বিদেশ থেকে কিনে নিয়ে আসতে হয়, অর্থাৎ আমদানি করতে হয়। এরপরে কি আছে? আমাদের নির্মাণ শিল্পের জন্য কি দরকার হয়? সিমেন্ট। নির্মাণ মানেই যে আমরা বিল্ডিং তৈরি করছি, তাই না? এগুলোর জন্য কি দরকার হয়? সিমেন্টের দরকার হয়। এই সিমেন্ট আমাদের দেশের বিভিন্ন সিমেন্ট কারখানাগুলোতে উৎপন্ন হয়। আমাদের দেশে যতটুকু দরকার এগুলো আমাদের দেশের যে কারখানাগুলো আছে সেগুলোতেই উৎপন্ন হয়। আমরা
তোমাদেরকে কিছু কারখানার নাম দেখাবো, জাস্ট একটু অপেক্ষা করো। উন্নত মানের ঔষধ তৈরির জন্য ঔষধ কারখানা আছে, আমাদের অনেক ঔষধ কারখানা আছে, যেমন বেক্সিমকো আছে, স্কোয়ার ফার্মা আছে, ইনসেপ্টা আছে, তারপর আর কি আছে, এসিআই আছে, ঠিক আছে, আমাদের অনেকগুলো কি আছে ঔষধ কারখানা আছে। তো আমরা এই মুহূর্তে যেটা করব, আমরা কিন্তু জেনেছি সার সম্পর্কে, সিমেন্ট সম্পর্কে আর ঔষধ সম্পর্কে। আমরা সারের কিছু দেখি। আমি ক্যামেরাটা একটু অফ করছি। দেখো এই যে সারটা, এটা হচ্ছে ইউরিয়া সার। এই ইউরিয়া সার ঘোড়াশালের যে সার কারখানাটা, সেখানে এই ইউরিয়া আর পটাশ সারে বেশি কি হয়, তৈরি হয়। এটা হচ্ছে ইউরিয়া সার, এটা হলো পটাশ সার। এটাকে বলা হয় জিপসাম সার। এখন যে সারটি দেখব, একে বলা হয় ডিএমপি সার, আর এটা হচ্ছে টিএসপি সার। এই টিএসপি সার গাছের জন্য অনেক উপকারী। তো আমরা অনেকগুলো সার দেখলাম যে সার আসলে কত ধরনের আছে। আমরা এখন দেখি যে সার কারখানা, এটা হচ্ছে তোমার ঘোড়াশালের সার কারখানার একটা ছবি, যে সার কারখানায় আমাদের ইউরিয়া সার আর পটাশ সার তৈরি হয়। আর এটা হচ্ছে আশুগঞ্জের একটি সার কারখানা, আশুগঞ্জ যে সার কারখানায় আমাদের সার তৈরি হয় সেই সার কারখানা। তো আমরা মোটামুটি সার কারখানাও দেখলাম। আমরা সিমেন্ট সম্পর্কে জেনেছি, অনেকগুলো সিমেন্ট কোম্পানি আছে, এর মধ্যে শাহ সিমেন্ট, সবাই দেখো শাহ সিমেন্টের গাড়ি অনেক আসা যাওয়া করে, তাই না? এটা শাহ সিমেন্ট আছে, বসুন্ধরা সিমেন্ট আছে, প্রিমিয়ার সিমেন্ট আছে, ফ্রেশ সিমেন্ট আছে, ক্রাউন সিমেন্ট আছে, অনেকগুলো অ্যাড আমরা টিভিতেও দেখি, অনেক অ্যাডভার্টাইজমেন্টে, তাই না? তো এই হলো আমাদের সার নিয়ে কথা। আমাদের বৃহৎ শিল্পে আরও কিছু তথ্য আছে, সেটা হচ্ছে কাগজের কলগুলোতে গাছের গুঁড়ি থেকে কাগজ তৈরি হয়। তার মানে আমাদের কাগজের কল মানে কারখানা, কল মানে কি কারখানা। কাগজের কলগুলোতেও গাছের গুঁড়ি থেকে কি হচ্ছে, কাগজ তৈরি হচ্ছে। আমাদের সরকারি 3টা কাগজের কল আছে, সেটা হচ্ছে চন্দ্রঘোনা, খুলনা আর পাকশি। এছাড়াও বেসরকারিভাবে আরও অনেকগুলো আছে, বেশ কিছু কাগজের কল স্থাপিত হয়েছে, যেগুলো আসলে আমাদের দেশের চাহিদা অনেকাংশে পূরণ করে, অর্থাৎ পুরোটা পূরণ করতে পারে না, তবে বেশিরভাগই পূরণ করে। এই যে আমাদের অল্প কিছু ঘাটতি আছে, এই ঘাটতিটা কি হয়, কিছু পরিমাণ কাগজ আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। দেখো পরের লাইনে আছে, তবে কিছু পরিমাণ কাগজ আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। আমাদের চিনি কলগুলোতেও চিনি উৎপাদন ও পরিশোধন করা হয়। এদেশে সরকারি চিনিকল ছাড়াও আরও বেসরকারি চিনিকল রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একটি চিনিকলের নাম বলতে পারো তোমরা? বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একটি চিনিকল হচ্ছে জয়পুরহাট সুগার মিল। জয়পুরহাট সুগার মিল, ওখানে আখ থেকে আমরা যে ইক্ষু বলি, সুগার ক্যান আখ, যেটা আমাদের বিভিন্ন এলাকায় গ্যান্ডারিও বলা হয়, এই যে আখটা আছে, এই আখ থেকে চিনি তৈরির সবচেয়ে ভালো কারখানা হচ্ছে এই জয়পুরহাট সুগার মিল। তাহলে আমরা কি কি দেখছি, আমাদের অনেক কাগজের কলও আছে, যেখানে আমাদের সরকারি 3টি আছে। কয়টি আছে সরকারি? 1, 2, 3। কারা কারা? চন্দ্রঘোনা, খুলনা, পাকশি। আর কি আছে? আমাদের বেসরকারিভাবেও কাগজ তৈরি হয়। চিনি কলগুলোতেও কি করা হয়, চিনি উৎপাদন করা হয়। তবে প্রতি বছর বিপুল পরিমাণ চিনি আমাদের কি করতে হয়, আমদানিও করতে হয়, আমরা কিনেও নিয়ে আসি। দেশে এত চিনির প্রয়োজন হয় যে আমরা সব আমাদের দেশে উৎপন্ন চিনি দিয়ে আমাদের প্রয়োজনটা মেটাতে পারি না, আমাদেরকে কি করতে হয়, আরও কিছু চিনি বিদেশ থেকে কিনে আনতে হয়। ঠিক আছে, এখন আমরা দেখব কিছু কারখানা। আমরা যেমন একটু আগে সার কারখানা দেখেছি, সার দেখেছি, সিমেন্ট দেখেছি, এখন আমরা দেখব কাগজের যেই কল আছে। এই যে কাগজের কলটা দেখছো,
আমি ক্যামেরাটা একটু অফ করি। এই যে কাগজের কলটা দেখছো, এখানে এই যে দেখো, এই যে কাগজ, এটা কিন্তু কাগজ, আমরা যে কাগজে লিখি সেই কাগজ কিন্তু। তো এই যে এটা কাগজের কারখানা, এটা মূলত আমরা যে চন্দ্রঘোনা কাগজের কল যেটা পড়লাম, যে বাংলাদেশের সরকারি 3টি কাগজের কল আছে, এটা চন্দ্রঘোনা যে কাগজের কল, সেটা চন্দ্রঘোনায়, চট্টগ্রামের চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত কর্ণফুলী যে পেপার মিলস, এই কর্ণফুলী পেপার মিলসের ছবি এটা। এখানে দেখো কত কাগজ তৈরি হয়েছে, তারা এই কাগজগুলোকে প্রসেসিং করে প্যাকেজিং করছে। এরপরে আমরা এখন জানবো কুটির শিল্প সম্পর্কে। দেখো এই পাশে কুটির শিল্প, যারা আমাদের বইয়ে যে ছবিটা আছে সবাই কি করছে, বিভিন্ন কিছু তৈরি করছে, কেউ ফুলও তৈরি করছে, কেউ বাঁশ বেত দিয়ে বিভিন্ন ব্যবহারের জিনিসপত্র তৈরি করছে। তো আমরা একটু আগে বলেছি যে কুটির শিল্প হলো যে আমরা বাড়িতে বসে যে ছোট অল্প পরিমাণ টাকা পয়সা নিয়ে, যে অল্প পরিমাণ মূলধন নিয়ে যেই শিল্পগুলো তৈরি করতে পারি, সেটাই হচ্ছে কি কুটির শিল্প। এখানেও আমাদের দেখো একটা সংজ্ঞা দেওয়া আছে যে যখন কোনো পণ্য ক্ষুদ্র পরিসরে, ক্ষুদ্র পরিসর মানে অল্প করে, হ্যাঁ, বাড়ি বসে অল্প পরিমাণে তৈরি করা হয়, তাকে কি বলে, কুটির শিল্প বলে। বাংলাদেশের সুন্দরবন, চট্টগ্রাম, সিলেটের বনাঞ্চলে কাঠ পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? সুন্দরবন, চট্টগ্রাম, সিলেটে বনাঞ্চল, যেখানে বন অঞ্চল, সেখানে কাঠ পাওয়া যায়। এই কাঠ দিয়ে আমরা কি করি, আমাদের বাড়িঘরের আসবাবপত্র, যেগুলো খাট, টেবিল, পেন, চেয়ার, এগুলো যে তৈরি করি, এই যে কাঠের যে শিল্পটা, কাঠ দিয়ে যে এগুলো তৈরি করা হয়, এটা কিন্তু কুটির শিল্পের অন্তর্গত। এরপর গৃহস্থালী নানা কাজে আমরা কাঁসের তৈরি জিনিস ব্যবহার করি। কাঁসা দেখতে কেমন সেটা আমি তোমাদেরকে দেখাবো। কাঁসার জিনিসপত্র কোনগুলোকে বলে? জামালপুর জেলার ইসলামপুর, টাঙ্গাইল জেলার কাগমারি এবং ঢাকা জেলার ধামরাই কাঁসা শিল্পের জন্য বিখ্যাত। তাহলে কাঁসা শিল্পের জন্য বিখ্যাত কোন কোন অঞ্চল? জামালপুর জেলার ইসলামপুর, টাঙ্গাইল জেলার কাগমারি এবং ঢাকা জেলার ধামরাই কাঁসা শিল্পের জন্য বিখ্যাত। এরপর এছাড়াও আরও অনেক কুটির শিল্প আছে। আমরা মাটি দিয়ে মাটির পাত্র বা পোড়ামাটির নানা জিনিস তৈরি করি। পোড়ামাটিকে, মাটিকে পুড়িয়ে যেই মাটি ওটা শক্ত হয়ে যায় এবং ওটাকে দিয়ে আমাদের যেই আগুনে পুড়িয়ে যে বিভিন্ন হাঁড়ি পাতিল, যে বিভিন্ন ঘর সাজানোর জিনিস যে আমরা তৈরি করি, যেমন ফুলদানি থাকে, ঠিক আছে। আবার ঘরে যে টালি দেওয়া থাকে, টালি কাকে বলে টালিটাও আমি তোমাদের দেখাবো। টালি হচ্ছে অনেক সময় দেখবে যে ঘরের চালে, আমরা গ্রাম অঞ্চলে কি দেখি, খড়কুটো, সন এগুলো দিয়ে করে, আর শহরে করে কি আমাদের ছাদ দিয়ে দেয়। কিন্তু কিছু কিছু অঞ্চলে আমরা যদি যাই, দেখবে এমন ঢেউ 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 ধরনের, এক ধরনের টাইলসের মতো করে, এক ধরনের ছোট ছোট এতটুকু টাইপের কিছু টাইলসের মতো করে ওই ইটের যেগুলো, এগুলো ব্যবহার করা হয়, এগুলোকে টালি বলা হয়। আমরা ছবি দেখবো, ছবি দেখলে তোমরা চিনবে। তাহলে চলো আমরা একটু ছবি দেখি। আমরা এর আগে বলে রাখি যে আমরা কিন্তু আরও অনেক কিছু তৈরি করি, যেমন সুতা দিয়েও অনেক প্রোডাক্ট তৈরি করি, তাই না, অনেক পণ্য তৈরি করি। এগুলো কি আমাদের কুটির শিল্পের অন্তর্গত। তারপর আমাদের যেগুলো দেখো, আমাদের যে রিসাইক্লিং যে কাজগুলো করি, যে একটা ব্যবহার করা জিনিসকে আমরা আবার আরেকটা ব্যবহার করা, যেমন পেপার দিয়ে যে ফুলদানি, তারপরে তোমার পেপার দিয়ে যেই ঘর সাজানো আরও অনেক জিনিসপত্র তৈরি করা হয়, নিজেদের ব্যবহারের অনেক জিনিসপত্র তৈরি করা হয়, এগুলোও কিন্তু কুটির শিল্পের মধ্যেই পড়ছে। আবার অনেকেই গ্রাম অঞ্চলে আমরা দেখবো বাঁশ বেত দিয়ে কেউ পাটি বানাচ্ছে, কেউ হাত পাখা বানাচ্ছে, কেউ ফল ফলাদি রাখার জন্য ঝুড়ি বানাচ্ছে, ঠিক আছে। তারপর চাল ডাল রাখার জন্য ঝুড়ি বানাচ্ছে, কেউ কুলো বানাচ্ছে, কেউ ডুলা বানাচ্ছে, তাই না, কেউ মাছ ধরার জন্য যে খাঁচা সেগুলো বানাচ্ছে। তো এইগুলো কিন্তু সবই কি কুটির শিল্পের অন্তর্ভুক্ত।
এখন আমরা দেখব, এটা হচ্ছে আমাদের সুন্দরবনের ছবি। এই সুন্দরবনে দেখো কত গাছগাছালি, এটা আমাদের কাঠের একটা উৎস, কাঠ পাওয়ার একটা বড় উৎস। এখানে অনেক কাঠ আছে, ঠিক আছে। এই সুন্দরবন থেকে অনেক গাছ যেগুলো এক্সপায়ার হয়ে যায়, যে গাছগুলো মরে যায়, যে কাঠটা আমরা ব্যবহার করতে পারবো, সেই গাছগুলো আবার অনেক সময় অনেক গাছ ঝড়ে পড়ে যায়, সেই গাছগুলো এইভাবে অনেক গাছগাছালি আমাদের ওখান থেকে নিয়ে আসা হয়। কাঠের একটা উৎস হিসেবে আমরা এজন্য কি করি, সুন্দরবনকে একটা বড় উৎস মনে করতে পারি। এই হচ্ছে কাঁসা। কাঁসা এবং পিতল দুটো সংমিশ্রণই আছে, এখানে দুটোই আছে। কাঁসার জিনিসপত্র এগুলো আমরা অনেক সময় ঘর সাজানোর জন্য কিনে, অনেকে ব্যবহার করার জন্য নেয়। দেখো কাঁসার তৈরি কাপ সেট, দেখেছো কত সুন্দর ডিজাইন করা। এগুলো হচ্ছে কাঁসা। আমরা মাটির যে কুটির শিল্পগুলো জেনেছি, দেখো ছোট ছোট হাঁড়ি পাতিল, মাটির তৈরি ট্যাঙ্ক আছে, মাটির তৈরি শোপিস আছে। তারপরে আমরা কিন্তু মাটির তৈরি যে বক্সগুলো আছে, মাটির তৈরি হাঁড়ির মতো গ্লোব জ্বালানোর যেই দানি আছে, গ্লোব দানি বলি আমরা এটাকে, এরকম অনেক কিছু কিন্তু আছে। দেখো কি সুন্দর হ্যারিকেন। হ্যারিকেন দেখেছো তোমরা? দেখো আমরা কিন্তু দেখেছি স্টিলের, দেখেছি তাই না? এটা দেখো সুন্দর মাটির তৈরি হ্যারিকেন, মাটির তৈরি হাঁড়ি, খুব সুন্দর। এগুলো কুটির শিল্পের অন্তর্গত। দেখো এখানেও আরও কিছু ছবি আছে, মাটির তৈরি জগ, মাটির তৈরি কাপ, মাটির তৈরি গ্লাস, ঠিক আছে। মাটির তৈরি দেখো লবণের বাটি আছে, প্লেট আছে, অনেক সুন্দর সুন্দর মাটির তৈরি। এটা একটা মাটির তৈরি ডিনার সেট। তো এই হচ্ছে আমাদের ছবি। এই হচ্ছে টালি। এই টালি আমরা ছাদে ব্যবহার করি। আমি তোমাদের আরেকটু স্পষ্ট করে দেখাই। এই যে ছাদের উপরে যেই এগুলো দিয়েছে না, এগুলো হচ্ছে টালি। এই টালের যে এই টালিগুলো তৈরি করা হয়, এগুলো মাটি থেকে তৈরি করা হয়, মাটিকে পুড়িয়ে। এই টালির জনপ্রিয়তা, বাংলাদেশের এই টালির জনপ্রিয়তা কিন্তু অনেক। বাংলাদেশের টালির জনপ্রিয়তা অনেক। আমাদের দেশের টালি বাইরের দেশেও আমরা রপ্তানি করি। তোমরা চিন্তা করতে পারো যে আমরা এই মাটির তৈরি টালিটাকেও কি করি, রপ্তানি করি। এই টালিটা দেখতে এরকম, এই টালিটা বাড়ির ছাদে লাগানো হয়। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা টালি দেখলাম। তো আমাদের জন্য কি থাকবে? আমাদের জন্য থাকবে এই যে আমরা বৃহৎ শিল্প আর কুটির শিল্প পড়লাম। এই বৃহৎ শিল্প সম্পর্কে যদি তোমাকে 6টা বাক্য লিখতে বলে, সার কারখানা, চিনি কল, তারপর কাগজের কল, ঔষধ কারখানা, তারপরে কি আছে সিমেন্ট, এগুলো দিয়ে কিন্তু আমাদের 5টা বাক্য হয়ে যায়। এখান থেকে আমরা 6টা বাক্য লিখতেই পারবো। এরপর কুটির শিল্প সম্পর্কে যদি বলা হয়, তাহলে কুটির শিল্প সম্পর্কেও আমরা 6টা বাক্য এখান থেকেই কি করতে পারবো, লিখতে পারবো। এজন্য তোমাদের কি করতে হবে, আগে পার্ট 5টাকে ঠিক মেন বইয়ে যেটা আছে সেটাকে ভালো করে আরেকবার বুঝে সেটাকে ভালো করে বুঝে নিয়ে মনে রাখতে হবে। তারপর এর সকল সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা পড়ব। দেখব যে আমরা এখানে যে বইতে যেটা পড়েছি, এখানে যেটা পড়েছি, সেই পড়াগুলোই আমাদের সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে। আর যে কাঠামোবদ্ধ প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো তোমরা বিশেষ করে বোর্ডের প্রশ্নগুলো, বিশেষ করে 2015 বা 16 থেকে 2019 পর্যন্ত যে প্রশ্নগুলো চলে এসেছে, সেই প্রশ্নগুলো খুব ভালো করে করতে হবে, ঠিক আছে। আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই। আমরা এই ক্লাসটা এ পর্যন্ত সমাপ্ত করছি। আগামী ক্লাসে আমরা অধ্যায় 5 শুরু করব এবং অধ্যায় 5 আমরা কী করবো, এভাবেই ডিটেলসে আমরা জানব, ঠিক আছে। তোমরা ততক্ষণে অধ্যায় 5-এর যদি কোনো কিছু লেফট থাকে, অর্থাৎ বাকি থাকে, তোমরা কী করবে, সেগুলো শেষ করে ফেলো।
তাহলে এখানেই আমি বিদায় নিচ্ছি। বাই বাই, আল্লাহ হাফেজ।